सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखात्महे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পীযুষদার পাঠশালা। তো ফ্রেন্ডস, আজকে ডব্লিউবিপির 2 নম্বর ভিডিও দেওয়া হচ্ছে। আজ থেকেই আমরা প্র্যাকটিস স্টার্ট করব। প্রথম ভিডিওতে আমি ডব্লিউবিপির কনস্টেবল, এসআই, এক্সাইজ, কনস্টেবল এইসবের যে সিলেবাসটা আছে ইংলিশের, মানে যে পোর্শন থেকে গ্রামারের কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদের কাছে আমি আলোচনা করেছিলাম এখানে ডিটেলসে। তো আজকে আমরা প্র্যাকটিস স্টার্ট করে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব, যারা ইংলিশ পোর্শনে দুর্বল রয়েছ, ভয় পাচ্ছ, অন্যান্য সেকশানগুলো তৈরি করে ফেলেছো মোটামুটি, তো তারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও। তো এখানে যেটা আমি বলেছিলাম যে কিভাবে আমরা আলোচনাটা করব, 10টা করে কোয়েশ্চেন আমরা ডেইলি নেব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু 10টা করে কোয়েশ্চেন যদি আমরা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি 5টা করে কোয়েশ্চেন এখানে ডেইলি আলোচনা করব। কোয়েশ্চেন 5টা করে হবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে যে আলোচনাগুলো এখানে হবে সেখান থেকে কিন্তু তোমরা এই টাইপের অন্যান্য আরও অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য এবং এই টাইপেরই কোয়েশ্চেন হবে। তো সেই কারণে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। তো আমরা স্টার্ট করে দিই বেশি কথা না বলে। প্রথম কোয়েশ্চেন কি দেয়া আছে? ডু নট লাভ ড্যাশ আদার্সেস মিস্টেক্স। অন্যান্যদের ভুল দেখে কিন্তু আমাদের হাসা উচিত নয়। তো এখানে যে ড্যাশটা রয়েছে 4টে অপশান দেওয়া আছে এখানে। অপশান এ ফর, বি এগেনস্ট, সি অ্যাট আর ডি অ্যাবাউট। তো তোমরা কি করবে, ভিডিও পজ করবে এবং অ্যান্সার করার ট্রাই করবে, তারপরে পুনরায় ফিরে এসে আবার দেখবে অ্যান্সার। তো এখানে আমরা আলোচনা করব অবশ্যই। প্রথমে দেখতে হবে যে কোন সেকশান থেকে কোয়েশ্চেনটা দিয়েছে। যে 4টে অপশান আছে এগুলো প্রত্যেকটাই প্রেপোজিশান, দেখতে পাচ্ছ। তাহলে এটা প্রেপোজিশান সেকশান থেকে দিয়েছে। প্রেপোজিশানের কোন অংশটা থেকে দিয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান থেকে দিয়েছে। তাহলে এর অ্যান্সার করতে গেলে তোমাদের জানতে হবে যে এই যে ভার্বটা আছে লাভ, এই লাভ ভার্বটার সঙ্গে কোন প্রিপোজিশন বসে। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটার কোনো নিয়ম হয় না যে এই কারণে লাভের সঙ্গে এই প্রিপোজিশনটা হবে, এর কোনো নিয়ম নেই। তাই এটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। কিন্তু একটা নিয়ম আছে যেটা আমি তোমাদের এখানে বলে দেব, যে তোমরা বলবে এরকম কত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তো আমরা কত লিস্ট মুখস্থ করবো এইভাবে। তো সেটা ব্যাপার নয়, একটা এখানে বিষয় রয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদের বলবো। তার আগে বলি এর অ্যান্সারটা কী হবে। লাফের সঙ্গে তোমরা অনেকে হয়তো পেরেছো অ্যান্সারটা, অ্যাট বসে। যেখানেই লাফ দেখতে পাবে সেখানেই অ্যাট বসিয়ে দেবে। তো এইবার নিয়মটা কি, যে এইভাবে আমরা আরও অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে করব। তো দেখো, যেটা নিয়ম মনে রাখবে যে সিনোনিম এবং অ্যান্টোনিমের সঙ্গে সেম প্রিপোজিশন বসে। কি বললাম, আবার বলছি, সিনোনিম এবং অ্যান্টোনিমের সঙ্গে সেম প্রিপোজিশন বসে। যেমন এবার সবসময় সিনোনিম বলতে তোমরা ভেবো না যে সমার্থক শব্দই হবে, সিমিলার ওয়ার্ডও হতে পারে, যেটা এর কাছাকাছি, এই শব্দটার যে মানে, যে অর্থ, তার কাছাকাছি অর্থের সমস্ত ওয়ার্ডের সঙ্গে কিন্তু একই প্রিপোজিশন বসবে। যেমন এখানে ভার্বটা আছে কি, লাভ। লাভ মানে কি, হাসা। এবার এমন একটা শব্দ বলো, ওয়ার্ড বলো, যেটার মানেও কিন্তু সেই হাসা হবে। তো যেমন ধরো আমরা বলতে পারি স্মাইল। স্মাইল মানেও তো হাসা। তাহলে এইবার তোমাদের কিন্তু মুখস্থ করতে এটা হবে না যে স্মাইলের সঙ্গে কোন প্রিপোজিশন বসে, কারণ তোমরা লাফ জেনে গেছো। তাহলে লাফের সঙ্গে যে প্রিপোজিশনটা বসবে, যেহেতু স্মাইল মানেও সেই লাফই হয়, কাছাকাছি সিমিলার ওয়ার্ড, সেহেতু এর সঙ্গেও তাহলে অ্যাটই বসবে। এইবার তোমরা নিজেরা কি করবে, নিজেরা এখানে ট্রাই করো বলার যে আর কোন কোন শব্দের অর্থ হাসা ইংলিশে। যেমন আমি আরও কয়েকটা তোমাদের বলছি। দেখো, মক মানেও কিন্তু হাসা। এবার এগুলোর অর্থ একটু ডিফারেন্ট আছে, এগুলোর অর্থ একটু আলাদা আলাদা আছে প্রত্যেকটা।
কিন্তু প্রত্যেকটার মানেই কিন্তু হাসা। আর কি আছে, জেস্ট, এটার মানেও হাসা। এবার এই যে দুটো মক, জেস্ট আর লাফ, এইগুলো অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে মজা করা, মজা করে হাসা, কাউকে ব্যঙ্গ করা, বিদ্রূপ করা, এই লাফ, মক আর জেস্ট মানে। তাহলে যেহেতু এগুলো প্রত্যেকটাই লাফের সিনোনিম বা সিমিলার ওয়ার্ড, তাহলে প্রত্যেকটার সাথেই কিন্তু নিয়ম অনুযায়ী অ্যাটই বসবে। তাই তোমাদের এগুলো আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে না, যে মক অ্যাট হয়, জেস্ট অ্যাট হয়, স্মাইল অ্যাট হয়, আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটা ওয়ার্ড করলেই হয়ে যাবে। এইটাই আমি বলছিলাম যে সূত্র রয়েছে এখানে। নেক্সট দেখো আর কি ওয়ার্ড আছে, SNEER, স্নিয়ার। এই যে ওয়ার্ডটা স্নিয়ার, এটার মানেও কিন্তু হাসা, কিন্তু এটা কি ধরনের হাসা, এটা অবজ্ঞা ছলে হাসা। কেউ যদি কাউকে অবজ্ঞা করে হাসে সেটাকে বলা হয় স্নিয়ার। তাহলে এর সঙ্গে কি প্রিপোজিশন হবে, আর মুখস্থ করার দরকার নেই, অ্যাটই হবে। এছাড়াও ধরো আছে সিম্পার, স্নার্ক, সিম্পার, স্নার্ক, এই দুটোর মানে কি, কারুর দুঃখ দেখে হাসা। কেউ দুঃখে আছে, কারুর দুঃখ দেখে, কষ্ট দেখে যদি কেউ হাসে, সেটাকে বলা হয় সিম্পার অথবা স্নার্ক। তাহলে এদের সাথেও কি বসবে, সেই অ্যাটই বসবে, কারণ সব এগুলো হচ্ছে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড। এছাড়া ধরো আছে স্নিগার, SNIGGER, এছাড়াও আছে স্নিকার, SNICKER। এই দুটোর মানেও হাসা, কিন্তু এগুলো কেমন ধরনের হাসা, এগুলোর মানে হচ্ছে অ্যাকচুয়ালি অশ্লীল কথা শুনে হাসা। কেউ কোনো সেক্সুয়াল অ্যাবিউসিভ কিছু বললো, সেটা শুনে তুমি হাসছো, মানে কোনো অশ্লীল কথা বলছে সেটা শুনে যদি কেউ হাসে, সেটাকে বলা হয় স্নিগার অথবা স্নিকার। তাহলে এগুলোর সাথেও অ্যাড বসবে, সেই হাসাই প্রত্যেকটাই। তো এখান থেকে যে জিনিসটা আমরা শিখলাম, যে কোনো ভার্বের যদি সিনোনিম আমরা জানি, তাহলে একটা ভার্বের সঙ্গে কোন প্রিপোজিশন বসে সেটা জানতেই হবে। একটার তো জানতেই হবে অন্তত, তোমাকে লাফের সঙ্গে যে অ্যাট বসে অথবা মকের সঙ্গে যে অ্যাট বসে এটা জানতেই হবে। যদি একটা জেনে থাকো তাহলে বাকিগুলোও হয়ে যাবে, আর আলাদা আলাদা করে প্রত্যেকটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার দরকার হবে না। নেক্সট আমরা চলে আসছি যে এই অ্যাট আর কার সঙ্গে বসতে পারে। এরকম বহু রয়েছে, অনেক ওয়ার্ড রয়েছে যাদের সঙ্গে অ্যাট বসে। এগুলো যে কোনো গ্রামার বই খুলবে তোমরা, সেখান থেকে অবশ্যই একবার পড়ে নেবে যে আর কোন কোন ওয়ার্ডের সঙ্গে অ্যাট বসতে পারে। আমি দুটো একটা বলছি আরও এরকম, যেমন হিন্ট, HINT, এই ওয়ার্ডটার সাথেও অ্যাট বসে। হিন্ট দেখলেই অ্যাট বসাবে, তারপরে হিন্ট অ্যাট। এছাড়া নক, নকের সঙ্গেও অ্যাট বসবে। নক মানে দরজায় আঘাত করা, নক, নকের সঙ্গেও অ্যাট বসবে। এম, এম ওয়ার্ডটা এও অ্যাট নেয়, এম এর সঙ্গেও অ্যাট হবে, তাহলে হিন্ট অ্যাট, নক অ্যাট, এম অ্যাট। এছাড়াও আছে পিয়ার, পিয়ারের সাথেও অ্যাট বসবে। বার্ক, বার্কের সঙ্গেও অ্যাট বসবে, ঘেউ ঘেউ করা, বার্কের সঙ্গেও অ্যাট বসে। তাহলে হিন্ট অ্যাট, নক অ্যাট, এম অ্যাট, পিয়ার অ্যাট, বার্ক অ্যাট। এবার দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু সিনোনিম বা সিমিলার ওয়ার্ড নয়, এগুলো আলাদা আলাদা শব্দ, সেই হেতু এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে অবশ্যই। এছাড়া যেমন ধরো বললাম একটা যে ওয়াচ, ওয়াচ মানে কি, দেখা, এর সাথে অ্যাট বসে, এটা তোমরা জানো। এই ওয়ার্ডটা থেকে কিন্তু এবার তোমরা অনেক ওয়ার্ড করতে পারবে, যে আর কোন শব্দের অর্থ দেখা। তাহলে লুক মানে দেখা, তোমরা জানো, তাহলে লুকের সঙ্গে কি বসবে, ইজিলি বলতে পারবে যে অ্যাটই হবে, কারণ এর যা মানে এরও তাই মানে। সি মানেও তো দেখা, তাহলে সি এর সঙ্গেও কি হবে, অ্যাটই হবে। গ্ল্যান্স, গ্ল্যান্স মানেও দেখা, তাহলে এর সঙ্গেও কি হবে, অ্যাটই বসবে। যে শব্দের অর্থ দেখা হবে সেটা অ্যাটই নেবে। তো এছাড়াও অ্যাট নেই, গুড, এই ওয়ার্ডটা অ্যাট নেই, গুড অ্যাট। তো এই ছিল আমাদের প্রথম কোশ্চেনের আলোচনা। এখান থেকে তাহলে অবশ্যই তোমরা গ্রামার বই প্রত্যেকে খুলবে বাড়িতে, এবং আরও অ্যাট দিয়ে যে সমস্ত প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবে। অ্যাট প্রিপোজিশন যে যে ভার্বের সঙ্গে বসে সেগুলো অবশ্যই পড়ে নেবে।
তো এইবার আমরা এখানে দেখে ফেললাম যে লাভ যে ভার্বটা এর সঙ্গে অ্যাট বসবে। এবার কি করছি আমি, এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ডু নট লাভ অ্যাট আদার্সের মিস্টেক্স। এবার এটা ড্যাশ পূরণ না দিয়ে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না দিয়ে, ধরো এটা এরার কারেকশন দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি, এটা ডি, এবং ই পার্ট হচ্ছে নো এরার, নো এরার। এইবার তোমরা বলো যে এই সেন্টেন্সটাতে কি কিছু ভুল আছে? এই কোশ্চেনটার কি অ্যান্সার হবে? এ বি সি ডি, নো এরার, কোনটা হবে? এটা তোমরা ভিডিওটা পোস্ট করে ট্রাই করো দেখি। দেখো একটা সেন্টেন্স থেকে আমরা কিভাবে আলোচনাগুলো করছি, কত ধরনের আলোচনা হয়ে যাবে এখান থেকে। তো ডু নট লাভ অ্যাট আদার্সেস মিস্টেক্স, এখানে কি কিছু ভুল আছে তোমরা দেখতে পাচ্ছ? তাহলে আশা করছি ট্রাই করেছো এবং অনেকে অ্যান্সার পেরেওছো। তো দেখো এখানে সি অ্যান্সার হবে। সি সেকশনে ভুল আছে। কি ভুল আছে এখানে? আদার্সেস লেখা আছে। ওয়ার্ডটা ভালো করে দেখো, আদার্স, ওয়ার্ডটা কি? আদার্স, অ্যাপোস্ট্রফি কমা আছে এবং তারপরে আবার এস আছে। এইখানে ভুল আছে। কি ভুল আছে? যে এটা একটা নাউন, আদার্স ওয়ার্ডটা, এটা নাউন। কি ধরনের নাউন? এটা প্লুরাল নাউন, এটা প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউনের জেনেটিভ কেস হচ্ছে, জেনেটিভ কেস মানে পজেসিভ কেস যেটাকে আমরা বলি, অর্থাৎ অধিকার বোঝাচ্ছে, তখন আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিই। যেমন আমি যদি বলি যে পাখির বাসা, তাহলে পাখি, একটা পাখি যদি হয় তাহলে হবে বার্ড, তাহলে পাখির বাসা যদি হয় তাহলে বার্ডস নেস্ট। তাহলে দেখো অ্যাপোস্ট্রফি, একটা কমা দিয়েছি, তারপরে আবার একটা এস দিয়েছি, এইটাই নিয়ম, বার্ডস নেস্ট। এইবার বিষয় হচ্ছে যে এর উৎপত্তি নিয়ে অত কিছু বলছি না, যেগুলো কেন এই অ্যাপোস্ট্রফিটা হয়। অ্যাকচুয়ালি এখানে ওল্ড ইংলিশ যেটা ছিল সেখানে ই ছিল। আসলে ওল্ড ইংলিশে যখন প্লুরাল করা হতো তখন এইভাবে প্লুরাল হতো, বার্ডের প্লুরাল হতো বার্ডেস, এরকম হতো। পরবর্তীকালে মডার্ন ইংলিশে এই ইটাকে তুলে দেওয়া হয়েছে এবং এটা কমার আকারে মাথায় চলে গেছে, এইভাবে এসেছে এটা। বেশ, এটা জানার প্রয়োজনও নেই তোমাদের। এবার প্রশ্ন হচ্ছে যে কখন এই অ্যাপোস্ট্রফি কমাটা বসবে কিন্তু এসটা বসবে না, এটা তোমাদের জানতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া। তো যদি মনে রাখো দুটো জায়গাতে এই অ্যাপোস্ট্রফি এসটা বসে না, অ্যাপোস্ট্রফি কমাটা বসে কিন্তু এসটা বসে না। কোথায়? এক নম্বর, প্লুরাল নাউন, প্লুরাল নাউন যদি এস দিয়ে শেষ হয়, প্লুরাল নাউন যদি এস দিয়ে শেষ হয় সেখানে কিন্তু এই অ্যাপোস্ট্রফি কমাটা বসে কিন্তু এসটা বসে না। তাহলে একটা পাখির বাসা, বার্ডস নেস্ট, এসটা বসবে। যদি অনেক পাখির বাসা হয় তাহলে বার্ডস অ্যাপোস্ট্রফি শুধু কমাটা বসবে, এস বসবে না, নেস্টস হবে, পাখিদের বাসা, বার্ডস নেস্টস। এখানে দেখো শুধুমাত্র আমি কমাটা বসিয়েছি, এখানে কোনো এস বসাইনি। এই একটা ক্ষেত্র। দু নম্বর কি? দু নম্বর কোন জায়গায় বসে না খুব ভালো করে মনে রাখো। তাহলে সিঙ্গুলার নাউনের যখন পজেসিভ হয় তখন এস বসে, এটা বললাম সিঙ্গুলার নাউন, তার পজেসিভ হচ্ছে তখন এস বসছে, পাখি বাসা, পাখির বাসা, এস বসলো। এইবার যদি কোনো সিঙ্গুলার নাউনের, সিঙ্গুলার নাউন তার শেষের সিলেবেলটা, শেষের যে সিলেবেলটা তার প্রথমে এবং শেষে দুটোতেই যদি এস থাকে, কি বোঝাচ্ছি একটা এক্সাম্পল না দিলে এটা ধরতে পারবে না। যেমন ধরো একটা ওয়ার্ড আমি বলছি এখানে মোজেস, এই ওয়ার্ডটা খেয়াল করো, মোজেস। তো এই যে মোজেস ওয়ার্ডটা এখানে কটা সিলেবেল আছে প্রথমে জানতে হবে। তাহলে সিলেবেল মানে একটা ভাওয়েল সমান একটা সিলেবেল। তাহলে প্রথমে কি আছে? মো, ও প্রথম ভাওয়েল পেয়ে গেছি, তাহলে প্রথম সিলেবেলও পেয়ে গেছি। তাহলে মো একটা সিলেবেল, জেস একটা সিলেবেল। তাহলে শেষের সিলেবেলে বলছে, শেষের সিলেবেল কোনটা? জেস। এই শেষের সিলেবেলের প্রথমেও এস থাকতে হবে, শেষেও এস থাকতে হবে। দেখো এখানে আছে, নিয়মটা মিলে গেছে, প্রথমেও এস আছে, শেষের সিলেবেলের শেষেও এস আছে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এর পজেসিভ করব, অর্থাৎ মোজেসের ল যদি আমরা বলি,
তাহলে মোজেসের ল যদি বলতে হয় তাহলে এখানে অ্যাপোস্ট্রফি কমা তো দেবো, কিন্তু এস দেব না। এইভাবে লিখবো আমরা, মোজেস ল। দেখো শুধুমাত্র কমা বসবে, কিন্তু এস বসবে না, যদিও এটা সিঙ্গুলার। মোজেস একজন ব্যক্তির নাম, একজন বিখ্যাত প্রফেট জুডাইজমের। তো আরও আমরা জিজাসকে জানি সবাই, জিজাস ক্রাইস্ট। এই জিজাস ওয়ার্ডটা ভালো করে খেয়াল করো। তাহলে যদি বলে জিজাসের শিষ্য, তাহলে কি আমরা অ্যাপোস্ট্রফি এস লিখবো জিজাসের পরে, নাকি লিখবো না? কি হবে নিজেরা বলো তো? জিজাসের শিষ্য যদি আমরা বলি তাহলে অ্যাপোস্ট্রফি এস লিখবো না লিখবো না? তাহলে এখানেও সেই একই নিয়ম অ্যাপ্লাই করো। জিজাসে কটা সিলেবেল আছে? দুটো, জি সাস। তাহলে জি একটা সিলেবেল, সাস। দেখো এই সাসের প্রথমেও এস আছে, শেষেও এস আছে। তাহলে এই ক্ষেত্রে এটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও যখন জিজাসের হবে, র বোঝাচ্ছে, এর বোঝাচ্ছে পজেসিভ, তখন কিন্তু শুধু কমা দেবো, এস বসাবো না। তাহলে এই দুটো জায়গাতে কিন্তু এস বসে না, শুধুমাত্র কমাটা বসে। কিন্তু জিজাসের ক্ষেত্রে হলো, কিন্তু যদি বলে ভিনাস, ভিনাস যদি থাকে তাহলে এখানে খেয়াল করো, দুটো সিলেবেল আছে, ভি একটা সিলেবেল, নাস একটা সিলেবেল, কিন্তু দ্বিতীয় সিলেবেলে শেষে এস আছে, কিন্তু প্রথমে এন আছে। তাহলে এখানে কিন্তু নিয়মটা অ্যাপ্লাই হবে না। তাহলে এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি কমার পর আবার এসটাকেও বসাতে হবে, ভিনাসেস হবে এখানে। ক্লিয়ার একদম? আর কোনো সমস্যা নেই আশা করছি এখান থেকে। তাহলে এইবার এই সেন্টেন্সটা দেখে তোমরা ইজিলি বলতে পারবে যে এখানে ভুল আছে না নেই। আদার্সে যখন আমরা পজেসিভ কেস করব, আদার্স ওয়ার্ডটার যদি শুধুমাত্র আদার থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস বসবে, কারণ সিঙ্গুলার এটা, এবং সিঙ্গুলার যখন আছে তখন অ্যাপোস্ট্রফি কমার পর এসটা বসাতে হবে। কিন্তু আদার্স আছে যখন, অর্থাৎ প্লুরাল হয়ে গেছে, প্লুরাল নাউন এস দিয়ে শেষ হয়েছে, তাহলে প্রথম নিয়ম অনুযায়ী এস বসবে না, শুধু কমা বসবে। এখানে কিন্তু আমি কমার পর আবার এসটাকেও বসিয়েছি, এই কারণে এখানে এরার রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? তাহলে দুটো নিয়ম মনে রাখবে এখানে, তাহলে আর কোনো কনফিউশন আসবে না। প্লুরাল নাউন যদি এস দিয়ে শেষ হয়, তার সঙ্গে শুধু কমা বসে, এস বসে না। আর সিঙ্গুলার নাউনের শেষের সিলেবেলের প্রথমেও এস এবং শেষেও যদি এস থাকে, তার যখন আমরা পজেসিভ করি তার সঙ্গে শুধুমাত্র কমা বসে, এস বসে না। এই দুটো জায়গায় এস বসে না, বাকি সব ক্ষেত্রে কিন্তু এস বসাতে হয়। বেশ, তাহলে প্রথম আমাদের কমপ্লিট প্রথম সেন্টেন্স। এরপরে দ্বিতীয় সেন্টেন্সে যাব। তাহলে দেখতে পাচ্ছ এইভাবে যদি 10টা সেন্টেন্স করি অনেক সময় লেগে যাবে আমাদের, সেই কারণে আমি 5টা সেন্টেন্স নিচ্ছি। এখানে ডেলি আমরা 5টা করে করব, কিন্তু এখান থেকে একটা সেন্টেন্স থেকে অনেক কিছু আমরা শিখে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র যে আমরা প্রেপোজিশন শিখলাম তা নয়, আমরা পজেসিভ নাউনও শিখে গেলাম, এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের লিস্টও আমি তোমাদের বলে দিলাম, কিছু নিয়মও বলে দিলাম মুখস্থ করা। চলো 2 নম্বরে দেখি আমরা কি আছে। 2 নম্বর কোশ্চেন আছে, আস্ক হিম ড্যাশ হি ইজ রেডি অর নট। অপশান এ দো, বি হোয়েদার, সি হোয়াট, আর ডি আছে দেন। তো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা ট্রাই করো, ভিডিওটা পজ করে, তারপরে দেখো আমি অ্যান্সার করছি এখানে। তো কোশ্চেনটার অর্থ কি, যে তাকে জিজ্ঞাসা করো যে সে রেডি আছে না নেই। এইবার এখানে এটা দেখে খুবই সহজ মনে হচ্ছে যে এখানে হোয়েদারই হবে, কারণ যদি অর্থে এটা আসছে, আর যদির জন্য হোয়েদার ছাড়া অন্য কিছু নেই এখানে, সেই জন্য এখানে হোয়েদার হবে। আশা করছি সবাই অ্যান্সারটা করতে পেরেছো। কিন্তু যদি এখানে অপশানে ইফ থাকতো, কনফিউশনটা তখন আসতো। আশা করছি এই 4টে অপশানে তোমাদের কোনো কনফিউশন আসবে না এটার জন্য, যে এখানে হোয়েদারই হবে, অন্যগুলো হবে না, কারণ অন্যগুলো মিনিং হিসেবেও আসছে না এখানে। কিন্তু যদি ইফ থাকতো, তাহলে ইফ মানেও যদি, হোয়েদার মানেও যদি, তাহলে কোনটা অ্যান্সার হতো? এখানে কি আমরা ইফ বসাতে পারতাম? তোমরা যারা ক্লাস 9-10-এ শিখেছো ইংলিশের গ্রামার, তারা জানো যে ইফ অথবা হোয়েদার আমরা শিখেছি, যে এটা অল্টারনেটিভলি বসে, যেখানে ইফ বসাতে পারি আমরা, সেখানে আমরা হোয়েদারও বসাতে পারি, এটা আমরা জানি। কিন্তু এইখানে একটু গন্ডগোল রয়েছে আইডিয়াতে, সব জায়গাতে অল্টারনেটিভলি বসে না, কিছু কিছু জায়গাতে বসে অল্টারনেটিভলি, মানে ইফও বসাতে পারো, হোয়েদারও বসাতে পারো, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে বসে না। সেটা আমরা একটু দেখে নিই এখানে, যে কোন সেন্টেন্সে শুধুমাত্র হোয়েদারই বসবে। তো এখানে দেখো, খুব সহজে বলছি, বিষয়টাকে আমি জটিল করছি না। যদি কন্ডিশন বোঝায়,
কন্ডিশন মানে শর্ত, কোনো শর্ত যদি বোঝায় সেখানে সব সময় ইফ হবে জেনে রাখো, সেখানে ওয়েদার লেখা যাবে না। ফর এক্সাম্পল এরকম যদি বলে যে যদি বৃষ্টি হয় তাহলে আমি অফিস যাব না, তাহলে আমরা কি লিখব? ইফ ইট রেনস, ইফ ইট রেনস। এটাও পরে আলোচনা করব যে এগুলো কী ধরনের সেন্টেন্স, হঠাৎ করে এরকম ইট চলে আসছে কেন সাবজেক্টে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আচ্ছা, ইফ ইট রেনস আই উইল নট গো টু অফিস। এইবার এখানে দেখো, এখানে আর একটা জিনিস তোমরা খুব ভালো করে জেনে রাখো টেন্স থেকে, এটা খুবই কাজে লাগবে তোমাদের, যে যখন দুটো ক্লজ থাকে কোনো সেন্টেন্সের এবং দুটো ক্লজে দু রকমের টেন্স বসাতে হবে আমাদের, তখন কার সাথে কোন টেন্সের সাথে কোন টেন্স বসবে এটা খুব ভালো করে জেনে রাখো। যে পারফেক্ট টেন্সের সাথে পারফেক্ট টেন্স যদি হয় অবশ্যই পাস্ট পারফেক্ট হতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সিম্পল পাস্ট টেন্স বসে। নোট করে নেবে এগুলো, এগুলো পরে আবার আলোচনা করবো আমি। পাস্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্ট বসে, আর প্রেজেন্টের সাথে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচার হয়। এই দুটো খুব ভালো করে মাথায় রাখো। পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সিম্পল পাস্ট টেন্স যাবে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে সিম্পল ফিউচার টেন্স যাবে, দুটো ক্লজে একটা মাত্র সেন্টেন্সের ভিতরে। যেমন এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটা দুটো ক্লজ আছে, ইফ ইট রেন্স আর 2 নম্বর হচ্ছে আই উইল নট গো টু অফিস। যেহেতু একটাই সেন্টেন্স দুটো ক্লজ এবং প্রথম ক্লজ কি আছে? ভার্ব রেন্স, অর্থাৎ এই ভার্বটা টেন্স কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দ্বিতীয় যে ভার্বটা আছে অর্থাৎ গো ভার্বটা, এর কোন টেন্স বসবে? তাহলে এখানে অ্যান্সার কি আছে? সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার মানে শ্যাল উইল প্লাস V1, তাহলে V1 পেয়ে গেছি, শ্যাল উইল বসিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এখানে অন্য টেন্স বসানো যাবে না, এটা নিয়ম টেন্সের। তাহলে এটা তো টেন্স গেল, টেন্স চলে গেল, এটা বুঝে গেছো এই ব্যাপারটা। যেটাই ছিলাম আমরা আলোচনায়, যে কন্ডিশন, কন্ডিশন যদি বোঝাই তাহলে দেখো এই যে প্রথম অংশটা আছে ইফ ইট রেন্স, এটা একটা শর্ত বোঝাচ্ছে, যদি বৃষ্টি হয় তবেই আমি যাব না, তাহলে এটা একটা শর্ত। তাহলে এখানে কিন্তু আমি ওয়েদার বসাতে পারি না, এখানে ওয়েদার বসালে ভুল হয়ে যাবে, তাহলে এটা অল্টারনেটিভলি বসানো যায় না, 1 নম্বর। তাহলে দুটো আমি জাস্ট তোমাদের রুল বলবো, যে কন্ডিশন হলে শুধু ইফ বসে, আর অর নট হলে ওয়েদার বসবে, অন্য কিছু বসবে না। কি বললাম? অর নট, এই ফ্রেজটা মুখস্থ করে নাও, অর নট, এখানে অন্য কিছু ভাবতে যাবে না। এটার রুলটা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে সংজ্ঞা দেওয়া হয় যে যদি অল্টারনেটিভ কিছু থাকে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র ওয়েদার বসাই, কিন্তু এটা টাফ হয়ে যাচ্ছে তোমাদের জন্য, তাহলে অল্টারনেটিভ ভাবতে যাবে না, দেখবে যে অর নট এই দুটো ওয়ার্ড আছে কিনা। এখানে আমরা দেখেছিলাম যে অর নট ছিল শেষে, হি ইজ রেডি অর নট, এই যে অর নট যখনই দেখতে পাবে, হ্যাঁ কি না, যেটাকে আমরা বলি, এই অর নট থাকলেই সবসময় ওয়েদার বসাতে হয়। তাহলে এখানে কিন্তু ইফ বসালে ভুল হয়ে যাবে, এখানে ওয়েদারই বসাতে হবে। তাহলে তোমাদের মাথায় তাহলে প্রশ্ন আসবে এবার, তাহলে দাদা অল্টারনেটিভলি বসে কখন? মানে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসানো যায়, এটা কোন ক্ষেত্রে হয়? তাহলে এটা মনে রাখবে যে যদি যে বিষয়টা রয়েছে সেন্টেন্সে, সেই বিষয়টাকে যদি আমরা একটা কোশ্চেনে পরিণত করি, তার অ্যান্সারটা হয় ইয়েস হবে, না হলে নো হবে। যদি ইয়েস নো অ্যান্সার হয় ক্লজটার, তাহলে আমাদের ইফও বসানো যায়, ওয়েদারও বসানো যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, নো I do not know dash the train has arrived। কি বলছে? যে আমি জানি না ট্রেনটা এসেছে কিনা, ট্রেন এসেছে কিনা আমি জানি না, এই ড্যাশে কি বসবে? ভালো করে দেখো, এখানে দুটো অংশ আছে, আই ডু নট নো, আর একটা হচ্ছে দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। আচ্ছা, আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব রুলসেরই যেমন কিছু দেখতে পাবে তোমরা, যে রুল যেরকম আছে গ্রামারের, তার কিছু ব্যতিক্রম আছে। তাই টেন্সের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি V1 আছে, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট আছে এই অংশটা, কিন্তু দ্বিতীয় অংশে কি হয়েছে? দ্বিতীয় অংশে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে টেন্স। এখানে খেয়াল করো খুব ভালো করে, আমি আগেরটাই কি বলেছিলাম, যে সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে কি হয়?
সিম্পল ফিউচার হয় বলেছিলাম, এর সঙ্গে অ্যাড করে নাও সিম্পল ফিউচারের পাশাপাশি প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। সেটা আমাদের সেন্টেন্সের মানে দেখে বুঝতে হবে যে কি বলতে চাইছে সেন্টেন্সে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে প্রেজেন্টের সাথে কিন্তু প্রেজেন্টই হয়, পাস্ট যায় না, আর পাস্টের সাথে পাস্টই যায়। খুব ভালো করে দেখো তোমরা বিষয়টা খেয়াল করেছো না করোনি? যে ওখানে লিখেছিলাম যে পাস্ট পারফেক্ট যদি থাকে তার সঙ্গে সিম্পল পাস্ট হয়। ভালো করে খেয়াল করো, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সিম্পল পাস্ট হয়, তাহলে এটাও পাস্ট, অর্থাৎ টাইমটা সেম হবে, অ্যাসপেক্ট আলাদা হবে। টেন্স দুটো অংশ নিয়ে গঠিত, টাইম প্লাস অ্যাসপেক্ট সমান টেন্স। টাইম কোনটা? টাইম তিনটে, প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে তিনটে টাইম। তাহলে টাইমটা দেখো সেম হচ্ছে, এখানেও পাস্ট, এখানেও প্রেজেন্ট, কিন্তু অ্যাসপেক্টগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেমন এখানে অ্যাসপেক্ট ছিল সিম্পল, এখানে অ্যাসপেক্ট হয়ে গেছে পারফেক্ট, এখানে অ্যাসপেক্ট পারফেক্ট, এখানে অ্যাসপেক্ট সিম্পল। তাহলে অ্যাসপেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু টাইমটা সেম থাকছে টেন্সের ক্ষেত্রে। সেই জন্য আমরা এইভাবে বলি যে পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সই হয়, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সই হয়, এরকমই বলি। কিন্তু এগুলো জেনে রাখতে হবে যে সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল ফিউচার হতে পারে, অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, আর পাস্ট পারফেক্ট হলে সবসময় সিম্পল পাস্ট হয়। বেশ, এছাড়াও আরও কিছু আছে যেগুলো টেন্স যখন করাবো আমি তোমাদের বলবো অবশ্যই। তাহলে আমরা বিষয় থেকে বিষয় অন্তরে চলে যাচ্ছি বেশি এখানে। তো এখানে দেখো যেটা আমরা আসছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল অ্যাকচুয়ালি, যে ইফ কোথায় হবে আর ওয়েদার কোথায় হবে। তাহলে এখানে এই যে ক্লজটা, দ্বিতীয় ক্লজটা, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, এটাকে যদি আমরা কোশ্চেনে করে দিই, এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, এটাকে কোশ্চেন মার্ক করতে হবে আমাদের, এইটাই নিয়ম বলছিলাম আমি যে ইয়েস নো। এটাকে যদি কোশ্চেন মার্ক বানাও তাহলে কি দাঁড়াবে সেন্টেন্সটা? হ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড, হ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটা কি এসেছে? কোশ্চেন মার্ক। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কি? এই কোশ্চেনটার অ্যান্সার হয় ইয়েস অথবা নো। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা ইফও বসাতে পারি, ওয়েদারও বসাতে পারি। ক্লিয়ার হয়েছে? এখানে বলবে না জানো যে দাদা এটাও তো হয়, রেডি হয়েছে অথবা রেডি হয়নি, যদিও এটা ইয়েস নো, কিন্তু এখানে ফ্রেজ আছে অর নট ফ্রেজ থাকলেই ওয়েদার বসাবে। কিন্তু যখন এই ধরনের সেন্টেন্স যেখানে ইয়েস নো অ্যান্সার আসবে, যদি কোশ্চেন বানাও এটাকে, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, হ্যাজ দ্য ট্রেন অ্যারাইভড, হ্যাঁ অথবা না, এই ক্ষেত্রে তুমি ইফও বসাতে পারো, ওয়েদারও বসাতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে জিনিস মনে রাখবে, ইয়েস নো হলে ইফ ওয়েদার দুটোই হয়, যদি অর নট থাকে তাহলে ওয়েদার হয়, আর যদি কন্ডিশন থাকে তাহলে শুধু ইফ হয়। ব্যাস, এই তিনটে জানলেই হয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেন আমাদের কমপ্লিট হলো, আমরা 3 নম্বরের দিকে যাব। ফ্রেন্ডস, 3 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2019-এর WBP কনস্টেবলে এটা এসেছিল, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, এই টাইপের এসেছিল, এটাই দেয়নি, ম্যাথামেটিক্সই ছিল, কিন্তু এখানে গুড এই ওয়ার্ডটা ছিল না, অন্য একটা ওয়ার্ড ছিল। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তোমরা ট্রাই করো, ভিডিও পজ করে, অ্যাট হবে, ইন হবে, ফর হবে, নাকি অ্যাবাউট হবে। এটা খুবই কনফিউজিং কোশ্চেনটা, কিন্তু আমি বলে দেবো এখন, এরপরে আর কনফিউশন থাকবে না তোমাদের এর অ্যান্সারে। তো আগে ট্রাই করো নিজেরা যে কী হতে পারে এটা। তো ফ্রেন্ডস, এটার অ্যান্সার হবে অ্যাট। যারা 1 নম্বরটা দেখেছো, আমি যখন 1 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা তোমাদের দিয়েছিলাম যে কার কার সাথে অ্যাট হয়, সেখানে কিন্তু গুড বলেছিলাম, গুড অ্যাট বলেছিলাম। সেটা যাদের মনে আছে তাদের তো কিছু ভাবতেই হয়নি, তারা তো গুড দেখেই অ্যাট বসিয়ে দিয়েছে এখানে, এবং এটা কারেক্ট অবশ্যই। তাহলে মনে রাখবে যে এই গুড অ্যাট এটা একটা ফ্রেজ, এটার মানে কোনো পারফরমেন্স এসে গুড। এবার পারফরমেন্সটা কিসের সেটা পরবর্তী অন্য ব্যাপার, সেটা ম্যাথামেটিক্স ছাড়া অন্য কিছুও হতে পারে, যে কোনো, সেটা ড্রাইভিং হতে পারে, কুকিং হতে পারে। কিন্তু যেখানে তোমরা এই ওয়ার্ডটা দেখতে পাবে গুড, এই ওয়ার্ডটার জন্য অ্যাট হচ্ছে, জেনে রাখবে। এটা ম্যাথামেটিক্স আছে বলে অ্যাট হয়নি, এখানে ভুল করবে না। ম্যাথামেটিক্স আছে বলে অ্যাট হয়নি, গুড আছে বলে অ্যাট হয়েছে। অর্থাৎ এই অ্যাটটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কার? গুডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা গুড সবসময় অ্যাটকে নেয়, এটা একটা ফিক্সড ফ্রেজ আমরা বলতে পারি যে সামবডি ইজ গুড অ্যাট সামথিং। এইবার এই সেন্টেন্সটা যদি একটু ঘুরিয়ে দেয়, অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি তোমাকে বলে, যদি ওয়ার্ড থাকে স্কিলফুল, যদি স্কিলফুল ওয়ার্ড থাকে যে মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ স্কিলফুল ড্যাশ ম্যাথামেটিক্স,
এইবার এই যে স্কিলফুল ওয়ার্ডটা এ কিন্তু অ্যাট নেয় না, এ ইন নেবে। স্কিলফুল ইন ম্যাথামেটিক্স তখন হবে। যদি গুড না দিয়ে যদি ওয়েল এই ওয়ার্ডটা দেয়, ওয়েল অ্যাট ম্যাথামেটিক্স হয় না, তখন আবার ওয়েল ইন ম্যাথামেটিক্স হয়ে যাবে। যদি এখানে নলেজেবল লেখা থাকে, গুড, ওয়েল, স্কিলফুল এসব যদি নাও থাকে, যদি নলেজেবল লেখা থাকে, নলেজেবল, এই নলেজেবল ওয়ার্ডটার সঙ্গে আবার অ্যাবাউট হয়, নলেজেবল অ্যাবাউট অথবা অফ ম্যাথামেটিক্স হয় এর সাথে। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা, যে কার সাথে কি বসবে। যদি বলে এবিলিটি এই ওয়ার্ডটা থাকে, তখন আবার ইন হবে, এবিলিটি থাকলেও ইন হয়, হি হ্যাজ এবিলিটি ইন ম্যাথামেটিক্স, গুড এবিলিটিও যদি বলে। তাহলে যদি কেবলমাত্র গুডের পরেই ড্যাশ থাকে, তখন তোমরা অ্যাট বসাবে, গুড অ্যাট সামথিং। কিন্তু যদি ওয়েল থাকে, যদি স্কিলফুল থাকে, তখন আমাদের ইন বসাতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবে তোমরা। আমরা চলে যাব এর পরের কোশ্চেনে, 4 নম্বর।